আসসালামু আলাইকুম। এডুভার্স বাই তুর্যতে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচএসসি 2026-এর পদার্থবিজ্ঞান প্রথম পত্র। তো চলো আমরা এটার গুরুত্বপূর্ণ বিষয় কোনগুলো আছে যেগুলো পড়লে আমরা পরীক্ষায় শিওর ভালো করতে পারবো বা শিওর সেরা মার্কসটা তুলতে পারবো সেই টপিকসগুলো দেখে নিই। তো প্রথমেই প্রথম অধ্যায় থেকে অর্থাৎ পরিমাপ অধ্যায় থেকে সেভাবে কিছু বলার নেই বা পড়ারও নেই। অনেক সময় এখান থেকে কোশ্চেন আসেই না, যদি আসেও সেটা হচ্ছে যে একটা মাত্র টপিকস ত্রুটি। এই ত্রুটিগুলো তোমরা যদি দেখো স্ক্রু গজ বা ভার্নিয়ার স্কেল যে কোনোটার পরিমাপের ত্রুটি যদি তোমরা দেখতে পারো, তাহলে তোমাদের কি হবে, এই জায়গা থেকে যদি কোশ্চেন আসে কমন পড়ে যাবে। এরপরে দ্বিতীয় অধ্যায় ভেক্টর। ভেক্টর থেকে কি আসতে পারে ভাইয়া? নদী নৌকা। নদী নৌকা কনসেপ্টটা অনেক ইজি, একটা হচ্ছে সর্বনিম্ন সময়, একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব। দুই কনসেপ্টে তোমরা পড়লেই জানতে পারবে। আবার বৃষ্টির ক্ষেত্রে কি, কত ডিগ্রিতে ছাতা ধরবে, tan ইনভার্স এক্স বাই ওয়াই। এরপরে হচ্ছে ভেক্টর, ভেক্টর ও স্কেলার গুণন। ভেক্টর আর স্কেলার গুণন এই জায়গাতে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ভেক্টর আর স্কেলার গুণন এটা থেকে আসতে পারে কি, এটা তোমার সব ক্ষেত্রেই লাগবে। যদি কার্ল ডাইভারজেন্স দেখো, এখানেও তোমার ভেক্টর ও স্কেলার গুণনের দরকার আছে। বাট এই জায়গাতে বেশি যেটা দরকার হয় সেটা হচ্ছে যে তেমন এ ইন্টু বি এরা যদি লম্ব হয় তাহলে স্কেলার গুণফল বা ডট গুণফল কি হবে? শূন্য। আবার যদি এরা হচ্ছে যে কি হয়, তোমার সমান্তরাল হয়, তাহলে এই যে ক্রস গুণফল বা এই ভেক্টর গুণফল কি হবে? শূন্য। আবার যদি তোমাকে কেউ বলে যে এইগুলো সমতলীয় কিনা, মানে তিনটা যদি ভেক্টর দেওয়া থাকে সমতলীয় জিজ্ঞাসা করে, সেক্ষেত্রে তোমার এই যেমন হবে এ ডট বি ক্রস সি সমান সমান 0 হলে এরা কি হবে ভাইয়া? সমতলীয়। তো আমরা এগুলো নিয়েও কথা বলবো, টপিকস ওয়াইজ যখন ক্লাস আসবে আমরা ক্লাসে এগুলো নিয়ে কথা বলবো। এরপরে কার্ল ডাইভারজেন্স। কার্ল ডাইভারজেন্স হচ্ছে যে তোমার ভেক্টরগুলো ঘূর্ণনশীল কিনা বা অঘূর্ণনশীল কিনা এবং সলিনয়েডাল কিনা, এগুলো বোঝার জন্য কার্ল এবং ডাইভারজেন্সের দরকার হয়। তো এই জায়গা থেকে অনেক সময় কোশ্চেন আসে, তোমাকে বলা হতে পারে যে ভেক্টরটি ঘূর্ণনশীল কিনা বা ভেক্টরটি সলিনয়েডাল কিনা, সেটা নির্ণয়ের জন্য তোমার কার্ল ডাইভারজেন্সের দরকার পড়বে। এখানে হচ্ছে একটা অপারেটর থাকে আর একটা তোমার ব্যবহার করা হয়, ভেক্টর ব্যবহার করা হয়। তো আমরা এগুলো বিষয় ভিত্তিক যখন ক্লাস হবে তখন জেনে নিব। এখন আসলে আমরা ক্লাসটাকে লম্বা করব না। চতুর্থ অধ্যায় বা নিউটনিয়ান বলবিদ্যা। এখান থেকে তোমরা দেখবা কৌণিক গতি, সংঘর্ষ এবং ব্যাংকিং কোণ। মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ ব্যাংকিং কোণ। এরপরে যদি আমরা পঞ্চম অধ্যায়ে যাই, কাজ ক্ষমতা শক্তি। কাজ ক্ষমতা শক্তি থেকে কৃত কাজ, ক্ষমতা, কর্মদক্ষতা, কাজ শক্তি উপপাদ্য বা শক্তির সংরক্ষণশীলতা নীতি। এর মাঝখানেও যদি বলো ইম্পর্টেন্ট সব থেকে বেশি এটা, তোমাকে বলা হতে পারে যে কোন ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি বা কার কর্মদক্ষতা কম, এবং হচ্ছে যে এই ইঞ্জিনটার কর্মদক্ষতা কত। এরপরে আসো ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ অভিকর্ষ। এই জায়গা থেকে যদি বলো কৃত্রিম উপগ্রহ থেকে কোশ্চেন আসার সম্ভাবনা 99%। কৃত্রিম উপগ্রহ। এরপরে মুক্তিবেগ এবং বিভিন্ন ক্ষেত্রে জি এর মান নির্ণয়, উচ্চতায় বা গভীরতায় জি এর মান নির্ণয়। এরপরে সপ্তম অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম। পদার্থের গাঠনিক ধর্ম এই জায়গাতে আছে হচ্ছে যে তোমার ইয়াং এর গুণাঙ্ক এবং পয়সক অনুপাত এবং কৌশিকতাটা আমরা রেখেছি। কৌশিকতা থেকে কোশ্চেন কতটা বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় না যে এখান থেকে আসতে পারে, বাট হচ্ছে আমার মনে হয় না দিবে। তারপরে তোমরা পড়ে নিও, ইয়াং এর গুণাঙ্ক এবং পয়সনের অনুপাত বেশি ইম্পর্টেন্ট। এরপরে অষ্টম অধ্যায়। অষ্টম অধ্যায় থেকে সরল দোলক থেকে কোশ্চেন যদি হয় আর কি, অষ্টম অধ্যায় থেকে সরল দোলক থেকে আসবেই মনে করছি আমি। এরপরে সরল সন্ধিত গতি। হ্যাঁ, সরল সন্ধিত গতির হচ্ছে এই যে যেগুলো রাশিমালা আছে, বিভিন্ন রাশিমালা থেকে বিভিন্ন কিছুর মান নির্ণয় করা, এগুলো এবং সরল দোলক। এরপরে আমাদের আছে হচ্ছে যে তোমার আদর্শ গ্যাস এবং তরঙ্গ চ্যাপ্টারটা আমাদের বোর্ডে জায়গা হয়নি। আচ্ছা আমি লিখে দিব উপরে এই দিক থেকে। হচ্ছে দশম অধ্যায়। দশম অধ্যায় কি ভাইয়া? আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব লিখলাম না, জায়গা কম, শুধু গতিতত্ত্ব লিখলাম, তোমরা বুঝে নিও। আবার বলো না ভুল করেছে। বইটা কোথায়? এখান থেকে তোমাদের আসবে হচ্ছে, তোমরা পড়বে এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট শিশিরাঙ্ক নির্ণয়। কি পড়বা? শিশিরাঙ্ক নির্ণয়।
আপেক্ষিক আর্দ্রতা নির্ণয়, আপেক্ষিক আর্দ্রতা যদি আচ্ছা, আর একটা টপিকস হচ্ছে যে তোমরা এটার সাথে পড়বা এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে যে অনেক সময় হৃদের গভীরতাগুলো যে আসে এটা পড়তে হবে। ভিডিওটা বড় হয়ে গেল কিনা এটা ভাবছি। আশা করছি তোমাদের জন্য পুরো ভিডিওটাই ইনফরমেটিভ হবে বা দরকারের হবে। আমি চেষ্টা করি সবসময় ভিডিও বড় না করে সম্পূর্ণ তথ্যবহুল করার, কিন্তু আজকে যেহেতু আমাদের বোর্ডে জায়গা কম হয় আমাদের একটু সমস্যা হচ্ছে। এরপরে তরঙ্গ, তরঙ্গ থেকে ভাইয়া কোনগুলো ইম্পর্টেন্ট? তরঙ্গ থেকে তোমাদের বিট রয়েছে এবং আরো কিছু ইনফরমেশন রয়েছে, যেমন হচ্ছে যে তোমার সুরশলাকারের যে টপিকসগুলো, ডপলারের প্রভাব, অগ্রগামী তরঙ্গের রাশিমালা, এগুলো যেমন হচ্ছে বিট ও অজানা কম্পাঙ্ক, বিট ও অজানা কম্পাঙ্ক। এরপরে ডপলারের প্রভাব বা ডপলার প্রভাব, ডপলার ইফেক্ট যেটাকে বলে। এরপরে হচ্ছে টানা তারের কম্পন, আর একটা আছে হচ্ছে অগ্রগামী তরঙ্গ। তাহলেই আমরা আশা করছি আজকের সাজেশন পূর্ণপরি হবে। অগ্রগামী তরঙ্গ, এটা মূলত অগ্রগামী তরঙ্গের যে রাশিমালাটা আছে এই রাশিমালাটা পড়লেই আমার মনে হয় যে হয়ে যাবে। তো দেখো এই জায়গা থেকে যদি বলি, এই যে শিশিরাঙ্ক, আপেক্ষিক আর্দ্রতা, এগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপরে এই জায়গা থেকে তোমার ডপলার, এই জায়গা থেকে হচ্ছে অগ্রগামী তরঙ্গ। তো আশা করছি তোমরা যদি এই কয়েকটা টপিকস খুব সুন্দর মতো শেষ করতে পারো, এইচএসসি পরীক্ষায় বিশেষ করে সিকিউ পার্টে 50-এ 85 পাওয়া সম্ভব বা 50-এ 85 পাবা,